হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখার পর আপনি এমনভাবে ধাক্কা খাবেন যেটা কোনোদিনও ভুলতে পারবেন না। বলতে গেলে এটা হতে পারে আপনার দেখা সেরা ক্রাইম থ্রিলার মুভির একটি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বৃষ্টির মাঝে পুলিশের জিপ থেকে ভিকি নামের এক আসামিকে নামতে দেখা যায়। একটা সদ্য দাফন করা কবরের সামনে গিয়ে ছেলেটা ফিসফিস করে বলে, তুমি যেখানে আমি সেখানে আসছি। আমার যাদের সাথে মোকাবেলা হবে তাদের দেখা তুমি আর কখনোই পাবে না। কতগুলো বড় সময় তার চোখ দেখে মনে হচ্ছিল তার বুকটা ফেটে যাচ্ছে। এখন ভিকির এই কথা বলার কারণ কি সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা সেলিম রহমান নামের এক ডাক্তারকে দেখি। সেলিম কেরালার এক নিরিবিলি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছিল। তখনই তার কাছে আসে একটা কল। সে কল রিসিভ করতেই অপর পাশ থেকে বললে ওঠে, তুমি যেখানে আমি সেখানে আসছি। সেলিম ভাবে হয়তো এটা একটা প্র্যাঙ্ক কল, তাই সে ননসেন্স বলে ফোনটা কেটে দেয়। তবে তখনই হঠাৎ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেলিম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ঠিক পাশে আমরা একটা লোককে কালো পোশাক পরে থাকতে দেখি। লোকটার হাতে একটা রড নিয়ে ধীরে ধীরে সেলিমের গাড়ি দিকে এগিয়ে যায়। সিন কাট হয়ে 3 দিন পরে ঘটনা দেখানো হয়। ইতিমধ্যে সকল টিভি চ্যানেলে সেলিমের মিসিং নিউজ প্রচার হয়ে গেছে। থানায় এক এসআই বসে বসে এই নিউজটা দেখছিল। তখন তার কাছে আসে এক চার্চের ফাদার। ফাদার এখানে প্রতি সপ্তাহে আসে এবং বন্দীদের জন্য প্রেয়ার করেন। তবে আজ তাকে কোনো এক কারণে বেশ বিচলিত দেখাচ্ছিল। এসআই তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ফাদার ইতস্ত গ্রন্থে ভিকির নাম নেয়। পরের দৃশ্যে আমরা মাইকেল নামে এক পুলিশ অফিসারকে দেখতে পাই। মাইকেল মর্গে এসেছিল এক লাশের তদন্ত রিপোর্ট নিতে। রিপোর্ট আসতে দেরি হয় সে মর্গের বাইরে অপেক্ষা করছিল। তখন এক কনস্টেবল তাকে কল দিয়ে জানায় যে বালগারে জঙ্গলে একটা পুরো গাড়ি পাওয়া গেছে, গাড়ির ভিতরে একটা লাশও রয়েছে। তাই মাইকেল যেন এক্ষুনি সেখানে যায়। মাইকেল জানায়, আমি অলরেডি একটা লাশের রিপোর্ট নিতে এসেছি, আমার আসতে একটু দেরি হবে। এরপর মাইকেল রিপোর্ট নিতে ধীরে ধীরে মর্গে প্রবেশ করে। চারদিকে মৃত পচা লাশের গন্ধে মাইকেলের পেট গুলিয়ে ওঠে। নাকে কোনো একটা রুমাল চেপে ধরে সে মর্গের অটোপসির রুমে প্রবেশ করে। এখানে ঢুকতেই যেন লাশের গন্ধ আরো তীব্র হয়ে যায়। মাইকেল এক স্টাফের কাছে জিজ্ঞাসা করে পুলিশ সার্জেন্ট ভাদ্রা ম্যাম কোথায়। স্টাফ এক কোণে একটা স্থান দেখিয়ে দিলে মাইকেল গিয়ে দেখতে পায় এত পচাগুলো লাশের মাঝে বসে সে নিশ্চিন্তে মন ভরে খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখে মাইকেল তো ভীষণ অবাক হয়ে পড়ে। একটু অবাক হয়ে সে ভাদ্রাকে পূর্বের আনা লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তবে ভাদ্রা বলে লাশটা একটা মেয়েটাকে গ্যাং রেপ করে খুন করা হয়েছে, বয়স 20 থেকে 21 হবে। ভাদ্রার এমন কুইক অবজারভেশন দেখে মাইকেল তাকে বালগারে জঙ্গলে পাওয়া লাশটির কথা জানায়। এরপর সে তার সাথে গিয়ে সরাসরি লাশটার ব্যাপারে ডিটেলস জানতে চায়। ভাদ্রার হাতে এমন কোনো কাজ না থাকায় সে মাইকেলের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এবার মারার স্পটে মাইকেল ও ভাদ্রা দুজনই লাশ দেখা অবাক হয়ে যায়। লাশটা এমনভাবে পুরানো হয়েছে যে হাড্ডি পর্যন্ত পুরো কয়লা হয়ে গেছে। ভাদ্রা লাশটি ভালোভাবে অবজারভেশন করে বলে এটা 302 ধারা মার্ডার কেস ক্যাটাগরিতে পড়ে। এই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে এসে গাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। হার্টের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে বডিটা কোন এক পুরুষের। হাইট 5 ফিট 8 ইঞ্চি এবং বয়স 33 থেকে 35 হবে। গাড়ির তাপমাত্রা দেখে মনে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা আগে বডিটাকে জ্বালানো হয়েছে। এসব শুনে মাইকেল বলে লাশের ডিএনএ স্যাম্পল কালেক্ট করলে হয়তো পরিচয় জানা যাবে। কিন্তু ভাদ্রা জানায় লাশে এমনভাবে পুরানো হয়েছে যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা সম্ভব না। তখন একজন ফরেন্সিক এক্সপার্ট এসে জানায় যে জঙ্গলে একটা পেট্রোল ক্যান পাওয়া গেছে। এছাড়াও সেটার মধ্যে রয়েছে খুনের ফিঙ্গারপ্রিন্ট। তাই ভাদ্রা লাশটা সহ ক্রাইম স্পটে পাওয়া সবকিছু তার ল্যাবে পাঠাতে বলেন। পরের দৃশ্যে আমরা ইন্সপেক্টর বিশালকে দেখি। জঙ্গলে পাওয়া লাশটার তদন্তের ভার বিশালের উপরে দেওয়া হয়েছে। বিশাল ভাদ্রার কাছে এসে লাশটার ডিটেলস সম্পর্কে জানতে চায়। এরপর ভাদ্রা ডেড বডিটা অটোপসি করে জানায় যে লাশটা যে ব্যক্তির তাকে খুন করার আগে প্রচুর টর্চার করা হয়েছিল, কারণ লাশের শরীরে 8টি জায়গার হাড় একদমই ভাঙা। মাথার পিছন স্পাইন ডিসলোকেট হয়েছে লোহার রড দিয়ে মারার কারণে। এছাড়াও ডান হাতের 5টা আঙ্গুলি কেউ কেটে নিয়েছে। এরপর তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় গাড়ির মধ্যে। এমন বর্ণনা শুনে বিশালও বেশ অবাক হয়ে যায়। সে জানায় লাশটাকে দেখে মনে হচ্ছে এর ডিএনএ রিপোর্ট বের করা সম্ভব না। তাহলে এর পরিচয় বের করার অন্য কোনো উপায় আছে কি? তবে ভাদ্রা জানায় সুপাইন পজিশন ট্রাই করে এর ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যেতে পারে। এটা শুনে বিশাল থেকে সেটাই করতে বলে। পরবর্তী সিনে আমরা একটা রিপোর্টার মেয়েকে নিজের ঘরে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে দেখি। হঠাৎ তার নিউজ ফিডে এক পুলিশ কনস্টেবলের টিকটক ভিডিও আসে। ভিডিওটা ফানি হলেও ভিডিওর পিছনে সেলিম রহমানের আঁকা চিত্র দেখে মেয়েটার চোখ আটকে যায়। মেয়েটা এই কনস্টেবলের সাথে যোগাযোগ করে জানতে চায় যে তার পিছনে সেলিম রহমানের চিত্র কেন। কনস্টেবল জানায় এটা তার ওয়ার্ডের ভিকি নামের এক আসামি এঁকেছে। ভিকি তাকে জানিয়েছে যে সেলিম রহমান খুব শীঘ্রই মারা যাবে। এই কথা শুনে ওই রিপোর্টার মেয়ে এটা নিয়ে একটা নিউজ করে। সাথে সাথে এই নিউজটা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে বিশাল ভাদ্রার কাছে গেলে ভাদ্রা জানায় যে জঙ্গলে পাওয়া লাশটার ডিএনএ স্যাম্পল সেলিম রহমানের সাথে 100% ম্যাচ করেছে। অর্থাৎ লাশটা কনফার্ম সেলিম রহমানের। সেলিম রহমান হলো সেই যাকে আমরা মুভির শুরুতে অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম।
কিন্তু বিশাল বুঝতে পারে না যে সেলিম রহমানের মতো একজন স্বনামধন্য ব্যক্তিকে কেন কেউ খুন করবে। তখন মাইকেল হস্তদস্ত হয়ে এসে বিশালকে টিভি অন করতে বলে। টিভিতে সেই রিপোর্টার মেয়ে নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে ভিকি নামের এক আসামি সেলিম রহমানকে খুন করেছে। এখন বিশাল থানার কনস্টেবলের এমন বোকামি দেখে প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর মর্গে সেলিম রহমানের বাবা আলী রহমানের আগমন ঘটে। আলী রহমান নিজেও একজন বড় বিজনেসম্যান। ছেলের এমন পুরো বিভৎস লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তবে যখন সে জানতে পারে যে তার ছেলেকে ভিকি নামে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে, তখন তার কান্না থেমে যায় এবং দুই চোখ প্রতিশোধের আগুনে জ্বলজ্বল করে ওঠে। এদিকে বিশাল সেই জেলে যায় যেখান থেকে কনস্টেবল ভিকির আঁকা ছবি পাবলিশ করেছিল। প্রথমত সে ওই কনস্টেবলকে প্রচুর বকাবকি করে। এরপর ভিকি সেলের ভিতরে গিয়ে বাইরের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে। সবকিছু ফুটেজে ভিকি শান্ত ও স্বাভাবিক লাগছিল, এমনকি সে সেল থেকে বেরো হয়নি। তখন বিশাল সেখানে দায়িত্বরত জেলারকে জিজ্ঞাসা করে যে ভিকির সাথে রিসেন্টলি কেউ দেখা করতে এসেছিল কিনা। জেলার বলে ভিকির সাথে কেউ কখনো দেখা করতে আসে না, এমনকি সেও কারোর সাথে কথাও বলে না। মাঝে মধ্যে একটা চার্চের ফাদার আসে যে কিনা ভিকি সহ জেলের সব কয়েদির জন্য প্রে করে। তখন ভিকি তার সাথে একটু একটু কথা বলে। সেইবার ফাদার বলেছিল যে ভিকি নাকি তাকে কাউকে খুন করার কথা জানিয়েছে। এই সবটা শুনে বিশাল এবার ভিকির সাথে দেখা করতে যায়। এদিকে ভিকি যখন ফ্রেশ হচ্ছিল, তখন নতুন আসা কয়েদি তার উপর হামলা করার প্রস্তুতি নেয়। এদের সম্ভবত সেলিম রহমানের বাবা আলী রহমান পাঠিয়েছিল। তবে ভিকি আগে থেকেই সেটা টের পেয়ে যায় এবং সময়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ভিকির সাথে সেই কয়েদির মারামারি শুরু হলে দুজন কনস্টেবল গিয়ে তাকে ভেতর থেকে নিয়ে আসে। ভিতরে বিশাল আর তার জন্য অপেক্ষা করছিল। ভিকি আসতেই বিশাল তাকে জিজ্ঞাসা করে, তুমি সেলিম রহমানের ছবি কেন এঁকেছো? তবে সে জানায় এটা বের করা তো তোমাদের কাজ, তাই না? মাইকেল তার কথা শুনে রেগে গেলে বিশাল তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন বিশালকে তার সিনিয়র এই কেস আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন সে জানায় ওই কয়েদি এই কেসের সাথে সরাসরি সম্পৃক্ত নেই বললেই চলে, তবে তার পিছনে অন্য কারো হাত আছে বলে আমার ধারণা। আলী রহমানও সেখানে উপস্থিত ছিল। সে রেগে গিয়ে বলে, শুধু একবার বের করো যে পেছনে কে রয়েছে, বাকিটা আমি নিজেই দেখে নেব। বিশাল তার কথা বলার ধরন মোটেও পছন্দ করে না, তবে সে সেখানে কিছু বলেও না। বিশাল তার সিনিয়রকে বলে, এই কেসটা যেহেতু ফিজিক্যাল অ্যাসল্ট, তাই তুমি ভাদ্রাকে তোমার টিমে নিয়ে নাও। আশা করি তাহলে এই কেসটা সলভ করতে তোমার সুবিধা হবে। এই কথাগুলো শুনে বিশালও রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ভাদ্রা তার একটা ছোট মেয়ে দিনার সাথে সমুদ্র পাড়ে খুব সময় কাটাচ্ছিল। দিয়া তার মাকে বলে সে বড় হয়ে একদিন পুলিশ হতে চায়। ভাদ্রাও তাকে অনেক উৎসাহিত করে। তখনই সেখানে বিশাল চলে আসে। বিশাল থেকে তার টিমে জয়েন করতে বললে ভাদ্রা প্রথমে রাজি হয় না, তবে সিনিয়রদের অর্ডার রয়েছে শুনে সে পরে রাজি হয়ে যায়। পরের দিন ভাদ্রাকে নিয়ে বিশাল ভিকির সাথে দেখা করতে আসে। আগের দিন ভদ্রভাবে জিজ্ঞাসা করলেও আজ সেলিম রহমানের ছবি দেখিয়ে তাকে মারধর করতে থাকে। এরপর সে বলতে থাকে সে সেলিম রহমানকে কিভাবে চেনে, তার সাথে আর কি কে যুক্ত আছে। এখন ভিকি রাগ মাখা চোখে এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আমার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছে। এত মারধরের পরেও ভিকিকে হাসতে দেখে বিশাল অনেক অবাক হয়ে যায়। এরপর অ্যাঞ্জেল নামে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। এবার অ্যাঞ্জেলের নাম শুনে ভিকি একদম শান্ত হয়ে যায়। এক বুক ভালোবাসা ও চোখ ভর্তি কষ্ট নিয়ে সে অ্যাঞ্জেলের ছবিটার দিকে তাকিয়ে থাকে। ভিকির কাছ থেকে কিছু না পেয়ে হতাশ হয়ে বিশাল ইনভেস্টিগেশন রুম থেকে বেরিয়ে আসে। ভাদ্রা এতক্ষণে বাইরে থেকে সবকিছু অবজারভেশন করছিল। ভাদ্রা বিশালকে বলে, আমাদের এই অ্যাঞ্জেল সম্পর্কে জানতে হবে, কেননা সেলিম রহমানের নাম শোনার পর ভিকির চোখে যে রাগটা দেখা গিয়েছিল সেটা অ্যাঞ্জেলের নাম শোনা মাত্র একদম শান্ত হয়ে গেছে। নিশ্চয়ই এই কেসের সাথে এর কোনো কানেকশন রয়েছে। পরের দিন সকালে বিশাল ও ভাদ্রা ভিকিকে নিয়ে এক চার্চে যায়। সেখানে বিশাল ফাদারকে জিজ্ঞাসা করে যে সে ভিকির ব্যাপারে কিছু বলতে পারে কিনা। তবে ফাদার জানায় ভিকির ব্যাপারে সে জানতে হলে তোমাদের আগে অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে হবে। আর এখানেই সিন শিফট হয় আজ থেকে 25 বছর আগে। এক রাতের অন্ধকারে কেউ একজন এসে একটা ছোট বাচ্চাকে চার্চের সামনে ফেলে রেখে যায়। ফাদার সহ চার্চের সবাই বাচ্চাকে আপন করে নিয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল অ্যাঞ্জেল। সবার আদর ও ভালোবাসায় ছোট অ্যাঞ্জেল চার্চে বড় হয়ে ওঠেন। অ্যাঞ্জেল জিসাসকে তার বাবা মনে করত, তাই তার নাম ছিল অ্যাঞ্জেল জিসাস। বড় হওয়ার পর অ্যাঞ্জেল সবসময় প্রে করত যেন সে একজন ভালো জীবন সঙ্গী পায়। একদিন ভিকি একটা কাজে চার্জে আসে। অ্যাঞ্জেল সকালবেলা উঠে রোজকারের মতো সে কেমন জীবনসঙ্গী চাই সেটা নিয়ে বকবক করছিল। ঠিক তখনই পাশ থেকে ভিকি তার কথা শুনে ফেলে। অ্যাঞ্জেলের এমন বাচ্চা বাচ্চা আবদার শুনে ভিকি মুহূর্তেই তার প্রেমে পড়ে যায়। প্রথমে অ্যাঞ্জেল তাকে খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে সে ভিকিকে ভালোবাসতে শুরু করে। এদিকে ভিকি জিসাসকে সাক্ষী রেখে অ্যাঞ্জেলকে প্রপোজ করে বলে, আমি জানি না তোমাকে কেন আমার বাবা মা এখান থেকে রেখে গিয়েছিল, তবে এবার তুমি আমার হলে আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসে যাব। ভিকির এমন সাদাসিধা প্রপোজাল শুনে মিষ্টি অ্যাঞ্জেল রাজি হয়ে যায়। এরপর ফাদার অনুমতি নিয়ে তাদের একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে তাদের দিনগুলো একসাথে খুব ভালো কাটতে শুরু করে। এদিকে ভিকির পরিবারেও কেউ ছিল না, আর অন্যদিকে অ্যাঞ্জেলোর কেউ নেই।
তাই দুজন দুজনকে পেয়ে নিজেদের সবচেয়ে বেশি সুখী মানুষ ভাবতে শুরু করে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। মিষ্টি অ্যাঞ্জেলকে সেদিন সত্যি পরীর মতো লাগছিল। ভিকিও অ্যাঞ্জেলকে পেয়ে খুব বেশি খুশি ছিল। বিয়ের দিন যেন তাদের ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। ছোট্ট টানপড়েনের সংসারে ভিকি অ্যাঞ্জেলকে সবসময় আগলে রাখত। এভাবে একদিন সে জানতে পারে অ্যাঞ্জেল মা হতে চলেছে। সেদিন যেন তারা খুশির বাদ বাঁধছিল না। তবে তাদের সন্তান একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য ভিকি ও অ্যাঞ্জেল শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ফাদারের কাছ থেকে পারমিশন নিয়ে শহরে চলে যায়। আর সিন প্রেজেন্টে আসলে ফাদার বলে, সেদিনে আমি তাদেরকে শেষবারের মতো একসাথে দেখেছিলাম। এসব কথা শুনে বিশাল ও ভাতা অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে আরো বেশি আগ্রহী হয়ে পড়ে। এদিকে ভিকি অ্যাঞ্জেলের সমাধির সামনে গিয়ে স্থির চিত্তে এসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত শান্তি যেন মাটির নিচে চাপা পড়ে আছে। ভিকিকে নিয়ে যাওয়ার জন্য দুজন কনস্টেবল আসলে ভিকি তাদেরকে বলে, আমি একটু প্রে করতে চাই। বিশাল না করলেও ভাজ্জা তাকে প্রে করতে দিতে বলেন। ভিকি প্রে করার সময় ভাজ্জা তার পিছনে গিয়ে বসে। ভিকি এক মনে বাইবেলে একটা লাইন বলছিল, যেখানে কাহিনীর কথা উল্লেখ ছিল। এদিকে বিশাল ও অ্যাঞ্জেলের কবরের কাছে গিয়ে দেখে ভিকি সেখানে ওই কাহিনীর কথা লিখে রেখেছে। প্রে করা শেষে ভিকিকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় বিশাল ভাজ্জাকে কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসা করলে ভাজ্জা বলে, বাইবেল অনুযায়ী কাইন হচ্ছে সেই ব্যক্তি যে তার সর্বপ্রথম খুন করেছিল, তাও তার নিজের আপন ভাইকে। কিন্তু ভিকি এই কথা কেন লিখেছে সেটা তারা বুঝতে পারে না। ভাজ্জাদের এসব কথাবার্তার মাঝেই হঠাৎ করে তাদের গাড়ির ওপর কিছু লোক হামলা করে বসে। আচমকা এমন হামলার কারণে সকলে ঘাবড়ে গেলেও বিশাল নিজেকে সামনে পাল্টা আক্রমণ করে ফেলেন। হামলাকারীরা এই যাত্রার মতো পালিয়ে যান। এই হামলায় সকলে সুস্থ থাকলেও ভিকি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, কারণ হামলাটা করা হয়েছিল ভিকিকে উদ্দেশ্য করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিশাল বলে, আমি জানি এসব তোমার লোক করেনি, আমাদের সত্যটা বলো, আমরা তোমাকে সাহায্য করব। ভিকি বিড়বিড় করে বলে, আমার কোনো সাহায্য দরকার নেই, আমি বলছি তো পরবর্তীতে কার পালাম। এই কথা শুনে বিশাল ও ভাজ্জা দুজনই টেনশনে পড়ে যায়। পরের দিন ভাজ্জা অ্যাঞ্জেলের ফাইল চেক করলে জানতে পারে যে অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছিল মাথায় আঘাত লাগার কারণে। মৃত্যুর আগে তাকে জেসি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর সেখানে চিকিৎসারত অবস্থায় অ্যাঞ্জেল মারা যায়। তবে শকিং ব্যাপার হলো, অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করেছিল ডক্টর সেলিম রহমান নিজে। গত 6 বছর ধরে সে জেসি হাসপাতালে চাকরি করেছে। ভাজ্জা বলে, অ্যাঞ্জেলের যদি মাথায় আঘাত লাগে তাহলে তার চিকিৎসা করবে কোনো এক নিউরো সার্জন। কিন্তু সেলিম রহমান একজন হার্ট সার্জন সত্ত্বেও অ্যাঞ্জেলের চিকিৎসা সে কিভাবে করেছে? নিশ্চয়ই এর মাঝে কোনো ঘাপলা আছে। আমার মনে হচ্ছে এই অটোপসি রিপোর্টও সত্য নয়। তখন বিশাল বলে, আমরা কি তাহলে অ্যাঞ্জেলের বডি পুনরায় অটোপসি করে দেখতে পারি? ভাজ্জা বলে, সেটাই করতে হবে, নয়তো এই কেস আরো জটিল হয়ে যাবে। তবে পুনরায় অটোপসি করতে হলে তো অ্যাঞ্জেলের লিগ্যাল গার্ডিয়ানের মতামত দরকার, নয়তো কোর্ট পুনরায় অটোপসি করার অনুমতি নাও দিতে পারে। এখন সমস্যা হচ্ছে অ্যাঞ্জেলের তো কোনো গার্ডিয়ান নেই। তবে ভাজ্জা বলে, একজন আছেন, সে হচ্ছে চার্চের ফাদার। পরবর্তী দিন চার্চের ফাদার স্টেটমেন্ট ভিত্তিতে কোর্ট ফাদারের উপস্থিতিতে অ্যাঞ্জেলের অটোপসি করার পারমিশন দেয়। কোর্টের কাজ শেষে মাইকেল যখন ফাদারকে পৌঁছে দিতে যায়, তখন একদল তরুণ তাদের পথ আটকে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন প্রচার করতে থাকে। মাইকেল গাড়ি থেকে নেমে তাদের পথ থেকে সরিয়ে পুনরায় গাড়িতে আসতে দেখে কেউ ইতিমধ্যে ফাদারকে গুলি করে পালিয়ে গেছে। মাইকেল দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যায়। খবর পেয়ে বিশাল ও ভাদ্দাও সেখানে উপস্থিত হয়। ফাদারের কন্ডিশন দেখে তারা দুজনে চিন্তিত হয়ে পড়ে। তবে এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে ফাদার উপস্থিতি ছাড়া অ্যাঞ্জেলা অটোপসি করা যাবে না। ভাদ্দা বলে, কোর্ট যেহেতু আসতে অনুমতি দিয়েছে, তাহলে সূর্যোদয়ের পূর্বই ফাদারের কথাটা গোপন রেখে আমরা অ্যাঞ্জেলের অটোপসি করলে সেটা ইলিগাল কিছু হবে না। বিশাল বলে, তাহলে আজ রাতের মধ্যেই আমাদের সবকিছু বন্ধ ব্যবস্থা করতে হবে। তখন ভাদ্দা তাকে বলে, তার আগে আমাদের ছোট একটা কাজ রয়েছে। বিশাল জিজ্ঞাসা করে, কি কাজ? জবাবে সে বলে, ফাদারকে যে মারতে চেয়েছিল সে হয়তো চাইছে না যে অ্যাঞ্জেলের অটোপসি হোক। আজ রাতে অ্যাঞ্জেলের লাশ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এই কথা শুনে তারা দুজন বৃষ্টির মাঝে অ্যাঞ্জেলের কবরের সামনে যায়। এখানে গিয়ে তারা দেখতে পায় তাদের ধারণা একদম ঠিক। একদল মুখোশধারী লোক অ্যাঞ্জেলের কবর খোদাই করে লাশ চুরি করতে এসেছে, কিন্তু বিশাল সবাইকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। পরের দিন সূর্য উদয়ের আগে সকল প্রসিডিউর এনে অ্যাঞ্জেলের কবর খনন শুরু হয়। ইতিমধ্যে আশেপাশে মিডিয়া উৎসুক জনতার ভিড় লেগে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, অ্যাঞ্জেলের কফিন খুলতে দেখা যায় 4 বছর আগে দাফন করা লাশ এখনো তাজা হয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন 2-1 দিন আগে তাকে দাফন করা হয়েছে, অথচ এতদিন অ্যাঞ্জেলের হাড় ও মাটির সাথে মিশে যাওয়ার কথা। এখন এমন অলৌকিক অবস্থা দেখে আশেপাশের লোকজন এটা নিয়ে বলাবলি করতে থাকে। কিন্তু ভাদ্দার কাছে এগুলো কোনো অলৌকিক ব্যাপার নয়। সে বলে যে কখনো কখনো সূর্যের আলো আর বাতাস প্রবেশ না করার কারণে লাশের শরীর সাবানের মতো শক্ত হয়ে যায়। মেডিকেল ভাষায় এটাকে বলে অ্যাডোপজিয়া। এরকম ঘটনা অহরহই আমরা দেখতে পাই। এখন অ্যাঞ্জেলের শরীর দেখে ভাজ্জা অবাক না হলেও অটোপসি করার সময় তার চোখ ছানা বড়া হয়ে যায়।
অটোপসি শেষে বিশালকে সে ডেকে বলে, আমি এখন তোমাকে যেটা বলবো সেটা তুমি কাউকে বলতে পারবে না। বিশাল ওকে বললে ভাত্রাটাকে বলতে থাকে, আমাদের কাছে অ্যাঞ্জেলের যে অটোপসি রিপোর্ট রয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আজকে প্রথমবার তার অটোপসি করা হচ্ছে। এছাড়াও শকিং বিষয় হচ্ছে অ্যাঞ্জেলের শরীর থেকে তার হৃৎপিণ্ড মিসিং। এই কথা শুনে বিশাল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন ভাতা জানায় যে জেসি হাসপাতালে দেওয়া সব রিপোর্টই ভুল ছিল, তার মানে এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে, আর এই রহস্যের জট খুলতে একমাত্র জেসি হাসপাতালে গেলেই খোলা যাবে। সেই কথা চিন্তা করে সেদিন রাতেই তারা জেসি হাসপাতালে ইনভেস্টিগেশন করতে যায়। হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে স্টাফরাও কেউ তাকে কোনো তথ্য দিতে পারে না। এভাবে হঠাৎ ভাতা লক্ষ্য করে যে হাসপাতালে একটা কেবিনের সামনে এবিল নামের এক ডাক্তারের নাম লেখা আছে। এবার ভাজ্জা পূর্বে সবকিছু মনে করে বিশালকে ডেকে বলে যে, তুমি কি জানো ভিকি এরপরে কাকে খুন করার কথা বলেছিল? বিশাল বলে, না তো। তবে ভাজ্জা বলে ডাক্তার অ্যাবেলকে ভিকি বারবারই কাইনের কথা বলছিল। বাইবেল অনুযায়ী কাইন যাকে হত্যা করেছিল তার নাম ছিল অ্যাবেল। তার মানে এবার ডাক্তার অ্যাবেলের পালা দেখা যাচ্ছে। ভিকিও তার দেয়ালে ডাক্তার অ্যাবেলের চিত্র এঁকে রেখেছে। আর এখানে আমাদের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। যারা যারা আমাদের প্রথম এপিসোডটা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখি ভাদ্রা ও বিশাল সময় নষ্ট না করেই সাথে সাথে অ্যাবেলের বাড়িতে গিয়ে পৌঁছান। তারা অ্যাবেলকে অ্যাঞ্জেলের ব্যাপারে জিজ্ঞাসা করতেই সে কেমন যেন একটু ঘাবড়ে যায়। এরপর সে নিজেকে সামনে বলে, আমি জানতাম তোমরা এখানে এর জন্য এসেছো। তোমরা কি ডাক্তার সেলিম রহমানকে চিনতে? সে অনেক বড় মাপের একজন হার্ট সার্জন ছিল। এখন তার কাছে আসলে অর্গান ট্রেডিং করে টাকা উপার্জন করার কোনো প্রয়োজনই ছিল না। এই কথা শুনে বিশাল বলে, আমরা কখন বললাম সে অর্গান ট্রেড করে? আর আপনি বা কিভাবে জানলেন অ্যাঞ্জেলের অর্গান মিসিং? এসব কথা শুনে অ্যাবেল বুঝতে পারে সে অনেক বড় বোকামি করে ফেলেছে। বিশালরা পরের দিন তাকে থানায় আসতে বলে সেখান থেকে বের হয়ে যায়। তবে হঠাৎ করে ভাদ্রা মনে পড়ে সে অ্যাবেলের রুমে তার ফোন রেখে এসেছিল। তাই ভাদ্রা বিশালকে নিচে নামতে বলে উপরে গিয়ে ফোনটা নিয়ে আসে। ঠিক এর কিছুক্ষণ পরে উপর থেকে একটা গুলির শব্দ ভেসে আসে। তারা সকালে উপরে দৌড়ে গিয়ে দেখে অ্যাবেলকে কেউ শুট করে হত্যা করেছে। ভাদ্রা পাশে তাকাতে লক্ষ্য করে কালো পোশাক পরা কেউ একজন দৌড়ে পালাচ্ছে। ভাদ্রা বিশালকে বললে লোকটাকে বিশাল ধাওয়া করতে থাকে। তবে পুলিশের গুলি এড়িয়ে কিলার ঠিকই তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে চোখের সামনে খুনিকে হারিয়ে ফেলায় বিশাল বেশ হতাশ হয়ে যায়। এদিকে ওই কিলার কিছু দূর গিয়ে তার মাস্ক খুললে দেখা যায় সে আর কেউ নয়, বরং ভাদ্রা মর্গে কাজ করা সেই কালী নামের এক নিম্ন শ্রেণীর স্টাফ। তবে সে কেন এমনটা করেছে এবং ভিকির সাথে তার কি সম্পর্ক সেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন আমরা দেখি ইতিমধ্যে অ্যাবেলে খুনের ব্যাপারটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। উপর মহল থেকে বিশালের উপর আরো বেশি চাপ আসতে শুরু করে। বিশাল ভাদ্রার সাথে কথা বলতে জানতে পারে যে অ্যাবেলের ঘর থেকে সে একই রকমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে যেটা সেলিম রহমানের গাড়ির পাশে পাওয়া গিয়েছিল। তার মানে খুন একজনই। বিশাল মর্গে অ্যাবেলের অটোপসি রিপোর্ট জানতে গেলে সেখানে কিলার অর্থাৎ ক্যালিকেও দেখা যায়। কালি বারবার ফোন বাজছিল দেখে বিশাল কয়েক মুহূর্তের জন্য তার দিকে তাকায়। তবে সে এই বিষয়টা পাত্তা না দিয়ে রিপোর্ট নিয়ে সেখান থেকে চলে আসে। এবার থানায় গিয়ে প্রথমে বিশাল তার সিনিয়রের কাছ থেকে ভিকিকে ইনভেস্টিগেশন করার পরামর্শ চায়, কারণ বিশালের মনে হচ্ছিল যে ভিকিকে কেউ বাইরে থেকে সাহায্য করছে। এবার ইনভেস্টিগেশনের নাম বলে মাইকেল ভিকিকে প্রচন্ড মারধর করে। তবে ভিকির কাছ থেকে তেমন কোনো তথ্য বের করা যায় না, শুধু সে বারবারই রামগুলিতে থাকা মানি নামের একটা লোকের নাম নিয়ে যাচ্ছিল। বিশালের মনে হয় যে এই মানি হয়তো কোনো না কোনোভাবে সবকিছুর সাথে জড়িত। তবে সমস্যা হচ্ছে মানি যে এলাকায় থাকে সেটা একটা ডেঞ্জারাস এরিয়া, সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশরাও সেখানে যেতে ভয় পায়। তাই বিশালরা পরে দিন পরিচ্ছন্ন কর্মী সেজে এলাকায় প্রবেশ করে। প্রথমে তারা অনেক চালাকির সাথে বাজি ফাটিয়ে সবার মনোযোগ ডাইভার্ট করে। এরপর সুযোগ বুঝে মানিকে একটি ঘুষি দিয়ে অজ্ঞান করে তারা ময়লার গাড়িতে করে নিয়ে আসে। পরের দিন ভিকিকে এই কেসে প্রাইম সাসপেন্ড হিসেবে কোর্টে তোলা হয়। ভাদ্রা জাজকে অনুরোধ করে ভিকিকে এখান থেকে কোনো রায় না শুনিয়ে যেন 5 দিনের জন্য পুলিশ কাস্টডিতে রাখা হয়। জাজ ভিকিকে কাস্টডিতে রাখার পারমিশন দিয়ে দেন। এরপর ভাদ্রা আদালতে জেসি হসপিটালে কিছু দুর্নীতির ফাইল দেখিয়ে বলে জেসি হসপিটাল অনেকদিন যাবৎ অর্গান ট্রেডিং এর সাথে জড়িত। এই কেসটা কোনো সাধারণ কেস নয়। জাজ নিজেও এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। ভাদ্রা জাজের পারমিশন নিয়ে আদালতে সবার সামনে ভিকিকে জিজ্ঞাসা করে, তোমার প্রতিশোধের দিন শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি? ঠিক তখনই ভিকি শয়তানি হাসি দিয়ে বলে, আমার অ্যাঞ্জেলের হৃদয় যার বুকে এই ভুলের মাসুল তাকেও দিতে হবে। তার মানে যার বুকে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল সেই হচ্ছে এখন নেক্সট টার্গেট। এদিকে বিশালরা সে মানিকে ধরে এনে প্রচন্ড মারধর করে এবং জিজ্ঞাসা করে ভিকির সাথে তার কি সম্পর্ক রয়েছে। মানে প্রথমে কিছু বলতে না চাইলেও একটু বেশি উত্তম মধ্যম দিতেই সে সত্যটা বলতে শুরু করে। আর এখানেই 4 বছরের আগেকার সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পারি অ্যাঞ্জেল প্রেগনেন্ট হওয়ার পর ভিকি আর সে তখন নতুন শহরে শিফট করেছে। ভিকি রাত দিন পরিশ্রম করত যাতে তার স্ত্রী সন্তানরা কোনো অসুবিধা না হয়। একদিন যখন অ্যাঞ্জেল চেক আপ শেষে ভিকির সাথে বাইকে করে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ মানি ও তার ছিনতাইকারী বন্ধু পিছন থেকে অ্যাঞ্জেলের গলার চেন টান দেয়, যার ফলে অ্যাঞ্জেল সাথে সাথে ছিটকে রাস্তায় পড়ে যায়।
এবং ভিকির বাইকও একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপর ভিকি কোনো রকম অ্যাঞ্জেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। এদিকে মানিরা একটা অটোর সাথে বাইক নিয়ে ধাক্কা খায়। ভিকি অ্যাঞ্জেলকে রেখে তাদের ধরার চেষ্টা করে। আর মানি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার বন্ধু একটা গাড়ির নিচে পড়ে মারা যায়। এরপর ভিকি অ্যাঞ্জেলের কাছে ফিরে আসতেই দেখে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সিন বর্তমানে আসলে মানি বলে, আমার বন্ধুর মৃত্যুর কেসে ভিকি এখন জেলে সাজা ভোগ করছে, এর বেশি কিছু আমি জানি না। এসব কথা শোনার পর ভাজ্জা চলে যায় ভিকির সাথে দেখা করতে। সে তাকে জিজ্ঞাসা করে যে অ্যাঞ্জেল হার্ট চুরি হয়েছে সেটা আমরা আজকে জানতে পেরেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি জানলে কি করে, কে তোমাকে সাহায্য করেছিল, চার্চের ফাদার? তখন ভিকি কোনো কথা না বলে চোখ বড় বড় করে ভাজ্জার দিকে তাকায়। ভাদ্রা পূর্বে সবকিছু আরেকবার ভালো করে চিন্তা ভাবনা করে বলে ভিকি শুরু থেকে জেলে ছিল। আবার এবেলকে যখন খুন করা হয়েছে তখন ফাদার আইসিইউতে ছিল, যার ফলে তারা যে খুন করেনি এটা কনফার্ম, খুনি হয়তো আমাদের মাঝে রয়েছে। ভাজ্জার এই কথাগুলো বলার সাথে সাথে আমরা কালীকে দেখি। কালী কোনো এক কারণে মর্গে গিয়ে একটা ড্রয়ার খুলে ছল চোখে একটা লাশের দিকে চেয়েছিল। আর এখানে সিন শিফট হয়ে কয়েক বছর পড়বে। কালী ও তার 2 মেয়ে নিয়ে তার অভাবের সংসার খুব ভালোই চলছিল। কালী বড় মেয়ের নাম ছিল প্রিয়া এবং ছোট মেয়ের নাম ছিল রিয়া। রিয়া জন্ম থেকে বাক প্রতিবন্ধী। এদিকে প্রিয়া নার্স হিসেবে জেসি হাসপাতালে কর্মরত ছিল। নিজের কাজের পাশাপাশি সে সবসময় রিয়া ও পরিবারের খেয়াল রাখত। রিয়া ও তার বড় বোনকে অনেক বেশি ভালোবাসত। এভাবে অ্যাঞ্জেল যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন প্রিয়া অপারেশন থিয়েটারে ডিউটিতে ছিল। অ্যাঞ্জেলকে ওটিতে নেওয়ার পর ডাক্তার সেলিম রহমান তার সার্জারি করতে আসে। আসলে সেই সময় অ্যাঞ্জেল তখনও বেঁচে ছিল, তবে সেলিম রহমান তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করেই তার সার্জারি শুরু করে। সেলিম রহমান ছিল একজন হার্ট সার্জন, ফলে তার অ্যাঞ্জেলের ট্রিটমেন্ট করার কোনো কথাই নয়। তখন প্রিয়া বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা রয়েছে। তাই সেলিম রহমান প্রথমে অ্যাঞ্জেলের পেট কেটে তার বাচ্চাকে বের করে আনেন। দুর্ভাগ্যজনক কারণে অ্যাঞ্জেলের বাচ্চা অ্যাক্সিডেন্টে আঘাত পাওয়ার কারণে পেটে মারা গিয়েছিল। এরপর সেলিম তাকে আদেশ দেয় যে এই বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিতে। ডাস্টবিনে ফেলতে যাবে তখন একটা মিরাক্কেল ঘটনা ঘটে যায়। সে দেখতে পায় বাচ্চাটা ইতিমধ্যে কান্না করে উঠেছে, তার মানে বাচ্চাটা এখনো জীবিত। প্রিয়া বুঝেছিল যে সেলিম রহমান জানলে বাচ্চাকে বাঁচতে দেবে না, তাই সে সবার চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে প্রিয়া কাঁদতে কাঁদতে তার বাবাকে সব খুলে বলে। প্রিয়ার বাবা কালী কি সবকিছু শুনে কি করবে বুঝতে না পেরে বাচ্চাটিকে চার্চের ফাদারের কাছে রেখে যায় এবং ফাদারকে সবকিছু খুলে বলেন। এই সবটা শুনে ফাদার বলে যে অ্যাঞ্জেলকে যারা এভাবে খুন করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তবে এত বড় একজন ডাক্তারের বিরুদ্ধে তারা কি করতে পারবে সেটা তারা বুঝে উঠতে পারছিল না। এইসব কথাবার্তা শেষে সিন আবারও বর্তমানে চলে আসে। কালী সেই লাশটার সামনে বসে সে সবকিছু ভাবছিল। এদিকে ভাজ্জা যখন তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল তখন তার কাছে বিশাল কল করে। সে জানায় ফাদার ইতিমধ্যে মারা গেছেন। এই কথা শুনে ভাজ্জা কেমন যেন চমকে ওঠেন, কেননা এই কেসে তারা যেন কোনো কুল কিনারে পাচ্ছিল না। বিশাল ভাজ্জাকে বলে সেলিম রহমানের বাবা অলি রহমানকে জিজ্ঞাসা করলে হয়তো সব সত্য চলে আসবে, তবে তার মতন একজন বড় মাপের মানুষকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। ভাজ্জা তখন বলে শুধু অলি রহমান নয়, এই কেস সম্পর্কে এখনো 3 জন জানেন। প্রথম ভিকি, দ্বিতীয় কিলার, আর তৃতীয় হচ্ছে যার শরীরে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে। ভিকিকে আমরা অলরেডি ইনভেস্টিগেশন করেছি, কিলারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাকি রইল তৃতীয় জন যার শরীরে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে। তাকে বের করতে পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এসব শুনে বিশাল বলে আমরা তাকে কিভাবে খুঁজে বের করতে পারি। ভাজা তখন জানায় অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছিল 26শে জুন। মানব শরীরের 4 ঘন্টার মধ্যে হার্ট অন্য শরীরে ট্রান্সপ্লান্ট না করলে ওই হার্ট অকেজো হয়ে পড়ে। অর্থাৎ 26শে জুন যাদের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাদের মধ্যে কারো না কারো শরীরে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে, আর আমাদের এটা খুঁজে বের করতে হবে। এবার বিশাল এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলে অলি রহমান তার পাওয়ার ব্যবহার করে বিশালকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। বিশাল এর কারণে জিজ্ঞাসা করলে অলি রহমান বলে আমি আমার ছেলের খুনিকে বের করতে বলেছি, আর তুমি আমার হসপিটালের বিরুদ্ধে কিনা ইনভেস্টিগেশন শুরু করেছ। সে বলে অ্যাঞ্জেলের হার্ট আমরাই ট্রান্সপ্লান্ট করেছি 2 কোটি টাকার বিনিময়ে। এখন হলে হয়তো আরো বেশি দাম পেতাম, তবে সবকিছু নিয়ে এখন আর তোমার কোনো কাজ নেই। এসব কথা শুনে বিশাল বুঝতে পারে যে ভিকির উপর হামলা, চার্চের ফাদারের খুন, এই সবকিছু অলি রহমান করেছে, কেননা সে কিছুতেই চাইছিল না তার হসপিটালের ডার্ক সিক্রেট সামনে বেরিয়ে আসুক। তাই বিশাল মুচকি এসে শান্ত গলায় বলে কিলার তাকে টার্গেট করেছে যার মধ্যে অ্যাঞ্জেলের হার্ট রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কিলারের পরবর্তী শিকার আপনি নিজেই। এই কথা শুনে অলি রহমান এবার বেশ ঘাবড়ে যায়। রাতে বিশাল ভাজ্রার সাথে দেখা করতে আসলে ভাজ্রা জানায় আমি আগেই জানতাম এরা আমাদের শান্তিতে কাজ করতে দেবে না, এখন আরো একটা খুন হবে। এদিকে আমরা অলি রহমানকে একা একা ড্রাইভ করে বাড়ি ফিরতে দেখি। ঠিক তখনই তার কানে ভিকের বলা কথার লাইনগুলো ভেসে ওঠে। অলি রহমান ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে গাড়ির ভিতরে বসে রয়েছে কালী। কালী তাকে কিডন্যাপ করে এবার একটা সিক্রেট প্লেসে নিয়ে আসে। অন্যদিকে ভিকি এবার তার দেয়ালে অলি রহমানের ছবি আঁকে, আর এটা দেখে জেলে থাকা মানির ভয়ে 2 চোখ প্রসারিত হয়ে যায়। এদিকে দেখা যায় কালী অলি রহমানকে বেঁধে তার ছুরি ধার দিচ্ছে। এটা দেখে অলি কাঁদতে কাঁদতে কালীকে বলে তোমার যত টাকা লাগে আমি দেব,
প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু কালি জানায় তোর মতো শয়তানকে শাস্তি দেওয়া আমার হাতে নয়। ঠিক তখনই হঠাৎ কেউ একজন পিছন থেকে আলী রহমানকে লাথি দেয়। কালি তাকে উঠিয়ে বসালে আলী রহমান ধীরে ধীরে পিছনে তাকায়। আর এবার তার সামনে যে আসে তাকে দেখে শুধু অলি নয়, আমরাও অবাক হয়ে যাব, কেননা সেই ব্যক্তি ছিল ডক্টর ভাজ্জা নিজেই। মানে মুভির এই মুহূর্তে এসে ভাজ্জাকে এখানে দেখবো তা আমি কল্পনাও করিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাজ্জা কিভাবে এই সবকিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে তা জানতে সিন আবার শিফট হয় কিছু বছর পূর্বে। এখানে দেখা যায় ভাজ্জা একদিন পুরাতন কিছু অটোপ্রফেসর ফাইল চেক করতে গিয়ে দেখে সেখানে অ্যাঞ্জেলের ফাইলটা দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। সাথে সাথে ভাজ্জা তার ব্যাগ থেকে একটা লকেট বের করলে দেখা যায় সেখানে রয়েছে অ্যাঞ্জেলের ভিগের ছবি। এখন ফাইলটা যেহেতু কালি দিয়েছিল তাই ভাজ্জা তাকে বলে, কালি ভাইয়া আমি যে মেয়েটাকে চিনি। কালি জিজ্ঞাসা করলে কিভাবে, যবে ভাজ্জা বলতে শুরু করে অ্যাঞ্জেলের মৃত্যু কয়েক মাস আগের ঘটনা। একদিন অ্যাঞ্জেল পুনে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে। ভিকি তাকে একটু পর পরে কল করে খোঁজ দিচ্ছিল। স্ট্যান্ডে এসে ভিকির সাথে কথা বলতে বলতে অ্যাঞ্জেল কিছুটা অন্যমনস্ক হয়ে পড়লে একটা বাস তাকে চাপা দিয়ে যাবে, ঠিক তখনই ভাজ্জা এসে অ্যাঞ্জেলকে বাঁচিয়ে নেয়। এটাই ছিল ভাজ্জা ও অ্যাঞ্জেলের প্রথম দেখা। অ্যাঞ্জেল টিকিট কেটে বাসে উঠে ভাজ্জা তার পাশে সিটে দেখে বেশ খুশি হয়। প্রথমে ভাজ্জা অ্যাঞ্জেলের সাথে খুব একটা কথা না বললেও তার এমন সহজ আচরণ আর মিশুক স্বভাব দেখে ভাজ্জা তার সাথে আড্ডা দিতে শুরু করেন। এভাবে পুরো বাস তারা আড্ডা দিয়ে কাটায়। যাবার সময় অ্যাঞ্জেল ভাজ্জাকে একটা লকেট দেখিয়ে বলে এটা ভিকি তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। ভাজ্জা লকেটের এক পাশে খালি রাখার কারণ জিজ্ঞাসা করলে অ্যাঞ্জেল বলে এখানে তার বাচ্চার ছবি রাখতে চায়। তখনই অ্যাঞ্জেল স্টেশনে আসলে সে তাড়াহুড়ো করে নেমে যায়। এরপর ভাজ্জা কিছুক্ষণ পর লক্ষ্য করে যে অ্যাঞ্জেল ভুল করে তার লকেটটা ফেলে গেছে। এভাবেই সে পরিচিত ছিল অ্যাঞ্জেলের সাথে। সিন বর্তমানে আসলে কালি ভাজ্জাকে অ্যাঞ্জেলের মৃত্যু হতে শুরু করে সব ঘটনা খুলে বলেন। সবটা শুনে ভাজ্জা অ্যাঞ্জেলকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এভিডেন্স ছাড়া তারা কিছুই করতে পারবে না এমন পাওয়ারফুল মানুষদের সাথে। তাই ভাজ্জা প্রিয়াকে বলে যে হসপিটালে কম্পিউটার থেকে অ্যাঞ্জেলের মৃত্যু ডিটেলসটা একবার এনে দিতে পারলে বাকিটা সব দেখে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে এইসব ডিটেলস থাকতো সেলিম রহমানের পার্সোনাল কম্পিউটারে। কিন্তু তারপরে প্রিয়া রিস্ক নিয়ে কম্পিউটার থেকে ডাটা কপি করতে যায়। তবে দুর্ভাগ্যবশত সে সেলিম রহমান হাতে ধরা পড়ে। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেলিম রহমান মিলে প্রিয়াকে নৃশংসভাবে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেয়, যার ফলে কালি নিজের মেয়ের এমন অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ে। ভাজ্জা প্রিয়ার এমন অবস্থার জন্য নিজেকে দায়ী ভাবতে শুরু করে। প্রিয়া মৃত্যুর আগে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভাজ্জাকে এই সব কিছুর পিছনে কাজের হাত রয়েছে সেটা জানিয়ে দেয়। এইসব বিবেচনা করে ভাজ্জা এবার আর লিগ্যাল ভাবে নয় বরং নিজের মতো করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিখুঁত মাস্টার প্ল্যান করতে থাকে। সে কালি ও চার্জের ফাদারের সাহায্যে প্রথমে সেলিম রহমানকে খুন করে। এরপর পুলিশকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য সে চার্জের ফাদারের মাধ্যমে ভিকিকে খুন করার অভিনয় করতে বলে। পরবর্তীতে এবেলকে ভাজ্জা ফোন আনার নাম করে উপরে গিয়ে সাইলেন্সার লাগানো গুলি দিয়ে শুট করেন। এরপর সে একটা সাউন্ড ডিভাইসে লুকিয়ে রাখে অ্যাবেলের ঘরে। এরপর ভাজ্জা নিচে নামতে সেই ডিভাইসে গুলি শব্দ হয় এবং বিশালভাবে অ্যাবেলকে হয়তো এখনই গুলি করা হয়েছে। পরবর্তীতে ভাজ্জা লুকিয়ে আবার ওই ডিভাইসটা নিজের পকেটে নিয়ে নেয়। এছাড়াও সেলিম ওবেলের পাশ থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল সেটা ছিল একটা মৃত লাশের ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিনা ভাজ্জা ইচ্ছা করে মার্ডার স্পটে রেখে গিয়েছিল। আর এর জন্য ওই পুলিশ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্ত করতে পারেনি। সুতরাং বোঝাই যায় যে সবকিছুর পিছনে তেমন ভাজ্জারই হাত ছিল। সিন ফিরে আসে বর্তমানে এবং আমরা দেখতে পাই ভাজ্জা অলি রহমানকে একটা নৃশংসভাবে খুন করে, যা দেখলে যে কারো বুকে ভয় চলে আসবে। অন্যদিকে অ্যাঞ্জেলের বডি পুনরায় দাফন করা হয়। ভিকিকে অ্যাঞ্জেলের কবরের কাছে নিয়ে আসলে সে কান্নায় ভেঙে পড়ে, তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। ভাজ্জাও শেষবারের মতো অ্যাঞ্জেলকে চোখ ভরে দেখে নেয়। যাবার সময় ভাজ্জা ভিকিকে একপাশে ডেকে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি নিজেকে গুছিয়ে নাও, এতে অ্যাঞ্জেলের আত্মা শান্তি পাবে। তবে ভিকি তাকে বলে আমি কিভাবে নিজেকে গুছিয়ে নেব। আর এইসব কথা শোনার পর ভাজ্জা তার মেয়েকে দিয়ে ভিকিকে সেই লকেটটা দেয়। এই লকেটটা দেখেই ভিকি বুঝতে পারে এটা তার প্রিয়তমা স্ত্রীর লকেট। তারপর সেই লকেটটা খুলে দেখতে পায় তার এবং অ্যাঞ্জেলের ছবির পাশে রয়েছে দিয়ার ছবি। তার মানে দিয়া আসলে ভাজ্জার মেয়ে নয় বরং ভিকি ও অ্যাঞ্জেলের মেয়ে। এই ছবিটা দেখে ভিকি সব বুঝতে পারেন, দিয়াকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে। আর এমন দৃশ্য দেখে ভাজ্জার চোখে পানি এসে যায়। আর এমন একটি সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মুভিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো পরবর্তী নতুন একটা মুভি আসা পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।